আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সো প্রথম যে প্রিপজিশনের যে প্রথম পার্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সো প্রথম পার্টে আমরা আলোচনা করেছিলাম কি, যে প্রিপজিশন আসলে ক্লাসিফিকেশন অফ প্রিপজিশন। এর পরের ক্লাসে আমরা আলোচনা করছি প্রিপজিশনের অর্থাৎ লিস্ট অফ প্রিপজিশন নিয়ে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক ডিসকাশন অন প্রিপজিশন, অর্থাৎ প্রিপজিশন ব্যবহার করতে গেলে এই ডিসকাশনটা জানা জরুরি। হ্যাঁ, এবং প্রিপজিশনের আসলে চ্যাপ্টার অনেক বড়। এখন যেহেতু দেখা যায় যে এটা ইউটিউবের ক্লাস, এখন এখানে দেখা যায় কি এই একটা প্রিপজিশন আলোচনা করতে গেলে এটা অনেক সময় মাথা অনেক সময় পাজলড হয়ে যেতে পারো তোমরা, যার কারণে একটু একটু করে দিতেছি। মনে করো এরপরে আমরা অনেক সময় 2 থেকে 3টা প্রিপজিশন একসাথে করে নিয়ে আমরা সিরিজ আকারে বর্ণনা করতে থাকবো, কেমন? সো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো। প্রিপজিশন নিয়ে আশা করা যায় এই ক্লাসগুলোর মাধ্যম দিয়ে তোমাদের অনেকটাই তোমরা রিকভার করতে পারবে। সো আসো আমরা প্রথমে আলোচনা করি যে অন এখানে কি বুঝাইছে। দেখো, অন ব্যবহার করা হয় তখনই যখন তল স্পর্শ করে। কি স্পর্শ করে? তল স্পর্শ করে। যখন তল স্পর্শ করে কোনো কিছু থাকে তখন সেটার ক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। তখন সেটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? অন। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল, অর্থাৎ টেবিলের ওপরে এইটা কি আছে? বইটা আছে। হ্যাঁ, এই যে তল স্পর্শ করে আছে। সো তল স্পর্শ করে থাকলে আমরা কি ব্যবহার করে থাকি? অন। আবার কোন উপলক্ষ বুঝালে আমরা সেই ক্ষেত্রে কি ব্যবহার করে থাকি? অন ব্যবহার করে থাকি। যেমন অন মানডে, অন স্যাটারডে, এগুলো আমরা আস্তে আস্তে ডে বাই ডে, মানে ওই যে বললাম পার্টিকুলারলি আমরা আসলে আলোচনা করব। দেখো, কোনো কিছুর প্রতি অথবা দিকে, কোনো কিছুর প্রতি অথবা যদি কখনো দিকে বোঝায়, কোনো কিছুর প্রতি অথবা দিকে বোঝায়, সেই ক্ষেত্রে আমরা প্রিপজিশনাল টু ব্যবহার করি। যেমন হি কেম টু স্কুল, অর্থাৎ সে স্কুলে এসেছিল। যখন কোনো কিছুর প্রতি অথবা দিকে বোঝায় তখন আমরা টু ব্যবহার করি। আর এক স্থান থেকে যখন অন্য দিকে যাওয়া বোঝায় তখন সেক্ষেত্রে আমরা কি বুঝাই? ফর্ম। যেমন হি স্টার্টেড হিজ জার্নি ফ্রম ঢাকা। হি স্টার্টেড his journey from ঢাকা। এখন ফ্রম হইতে থেকে কোথায় যাচ্ছে? ফ্রম ঢাকা টু রাজশাহী। অর্থাৎ দিকে বোঝাতে আমরা টু ব্যবহার করতেছি কোনো কিছুর প্রতি অথবা দিকে। মাথায় রেখো। তাহলে আমরা এই দিক দিয়ে দেখলাম অন, এদিক দিয়ে টু, এদিক দিয়ে কি দেখতে পাইছি? ফর্ম। কোন সময় পাশে যদি বোঝায় তাহলে বিসাইড অথবা বাই ব্যবহার করা হয়। যেমন হি ইজ সিটিং beside me. He is sitting beside me. অর্থাৎ কোনো কিছুর পাশে যদি কখনো কোনো কিছুর পাশে বোঝায় তখন আমরা দুইটা প্রিপজিশন ব্যবহার করতে পারি, বিসাইড ব্যবহার করতে পারি অথবা আমরা কি ব্যবহার করতে পারি? বাই ব্যবহার করতে পারি। যখন সোজা উপরের দিকে উঠে যায় তখন সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? আপ। আর যখন আমরা সোজা নিচের দিকে নেমে আসে, যেমন গেট ডাউন, তারপরে গেট অন, সো এগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি? অর্থাৎ উপরের দিকে উঠলে আপ, নিচের দিকে উঠলে ডাউন। সো কোনো কিছুর বাহিরে, যেমন হি গট 5 আউট অফ 5 বা গেট আউট ফ্রম হিয়ার, অর্থাৎ কোনো কিছুর থেকে যখন বাহিরের দিকে বোঝায়, বাহিরের দিকে যাওয়া বোঝায় তখন সেই ক্ষেত্রে আউট অফ ব্যবহার করা হয়ে থাকে। কি ব্যবহার করা হয়ে থাকে? আউট অফ। মাথায় রেখো, একদম উপরে যখন বোঝায় তখন সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি? অ্যাবভ অথবা ওভার। যখন একদম উপরে বোঝায় তখন সেই ক্ষেত্রে অ্যাবভ অথবা ওভার। ঠিক আছে? দ্য বার্ড ফ্লু এক্স্যাক্টলি ওভার মাই হেড, অর্থাৎ পাখিটি আমার মাথার উপর দিয়ে কি করো? উড়ে গেল। সো এই ক্ষেত্রে আমরা কি, অর্থাৎ দ্য অ্যাবভ, রিড দ্য অ্যাবভ সেন্টেন্স, অর্থাৎ উপরের বাক্যটি পড়ো। সো এই ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হয়? অ্যাবভ। কেমন? আচ্ছা, যখন চারিদিকে বোঝায়, চারিদিকে, তখন সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি অ্যারাউন্ড। কি ব্যবহার করে থাকি? অ্যারাউন্ড। এখন দেখো, যদি
কোনো কিছুর মধ্যে থাকা বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি ইন। অর্থাৎ ছোট বড় জায়গা হলে, বড় হলে ইন, আর ছোট হলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি অ্যাট। ছোট হলে কি ব্যবহার করে? অ্যাট। যখন কোনো কিছুর মধ্যে দিয়ে আড়াআড়ি ভাবে চলে যেতেছে, তখন তিনটা প্রিপজিশন ব্যবহার করে থাকি, থ্রো অথবা অ্যাক্রস অথবা ইনটু, অর্থাৎ জায়গার পরিবর্তন ঘটতেছে। ঠিক আছে? সো এইরকম যদি একটার ভিতর দিয়ে চলে যায়, তখন আমরা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি থ্রো, এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি অ্যাক্রস, এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি ইনটু। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আছে আন্ডার এবং বেনেথ। এতক্ষণ যারা মনোযোগ দিয়ে ক্লাস করছো তাদের জন্য এই জিনিসটা হচ্ছে একটু বোনাস। হ্যাঁ, যে আন্ডার মানেও নিচে, আবার বেনেথ শব্দের কথাটা হচ্ছে, বেনেথ শব্দের অর্থ হচ্ছে নিচে। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য কি আছে আদতে? হ্যাঁ আছে। কিভাবে আছে? যেমন দেখো, যে আমরা যদি বলি দ্য বুক ইজ আন্ডার দ্য বুক ইজ আন্ডার দ্য টেবিল। দ্য বুক ইজ আন্ডার দ্য টেবিল। বইটি কোথায় আছে? টেবিলের নিচে আছে। আর বেনিথ শব্দের অর্থ আন্ডার মানেও নিচে, বেনিথ শব্দের অর্থ হচ্ছে নিচে। কিন্তু দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে যখন তুমি মানে কবি সাহিত্যিক ভাষায় অথবা মোর ফরমাল এই মোর ফরমালের ক্ষেত্রে ব্যবহার করবে, তখন তোমাকে ব্যবহার করতে হয় বেনিথ। বা কবি সাহিত্যিক ভাষায়, অর্থাৎ কবি সাহিত্যিক কবি সাহিত্যিক ভাষায় ভাষায় আমরা বেনিথ কথাটা ইউজ করে থাকি। যেমন দেখো, সাচ বিহেভিয়ার ইজ বেনিথ আ জেন্টলম্যান, অর্থাৎ এই ধরনের কাজ কোন ভদ্রলোকের দ্বারা, এই ধরনের ব্যবহার কোন ভদ্রলোকের করা উচিত নয়, বা বেনিথ। এই বেনিথ শব্দের অর্থটা কিন্তু এখানে এই অর্থে ব্যবহার করা হয়েছে। আবার দেখো, আমরা বলতেছি দ্য রিভার ফ্লোস, দ্য রিভার ফ্লোস beneath the কি আছে? beneath the mountain, অর্থাৎ the river flows beneath the mountain, অর্থাৎ পাহাড়ের নিচ দিয়ে নদী কি হচ্ছে? প্রভাবিত হচ্ছে। the river flows beneath the mountain, অর্থাৎ পাহাড়ের নিচ দিক দিয়ে কি হচ্ছে? নদী। তো মাথায় রেখো যে এইখানে যখন আরো বেশি ফর্মাল আসে, সো ফর্মাল কথাবার্তার ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হয়? বেনিথ শব্দটাকে ব্যবহার করতে হয়। এইখানে একটা জিনিস দেখো, আর্থ, ম্যাপ, টেলিভিশন, এগুলোর ক্ষেত্রে আমরা সচরাচর কি ব্যবহার করে থাকি? এগুলোর ক্ষেত্রে আমরা সচরাচর অন ব্যবহার করে থাকি। কি ব্যবহার করে থাকি? অন। ঠিক আছে? এখন এই ছিল হচ্ছে বেসিক ডিসকাশন অন প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন নিয়ে একদম প্রাথমিক ধারণা। মাথায় রেখো, প্রিপোজিশনের ক্লাস কিন্তু চলমান থাকবে, কারণ প্রিপোজিশনের চ্যাপ্টারটা অনেক বড়। হ্যাঁ, মজা করে বলা হয়ে থাকে যে প্রিপোজিশন অ্যাকচুয়ালি হ্যাজ নো পজিশন। সো এই প্রিপোজিশনাল ক্লাসগুলো তোমরা একটু দেখবে, এবং একটা জিনিস মাথায় রাখো, তুমি যতই ক্লাস দেখো, যত যাই করো, যত নোট করো, রেগুলার বেসিসে তুমি যদি প্র্যাকটিস না করো, এই প্র্যাকটিস করাটা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই প্র্যাকটিস, ঠিক আছে, প্র্যাকটিস। সো এই প্র্যাকটিস তোমাকে রেগুলার বেসিসে করতে হবে। রেগুলার তোমাকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। তোমার প্রিপোজিশনের ক্ষেত্রে অনেক সময় তিনটা ক্যাটাগরিতে একাডেমিক লাইফে প্রিপোজিশন হয়ে থাকে। একটা হচ্ছে বেসিক নলেজ, বেসিক নলেজ। 2 নাম্বার একদম বেসিক, যে বেসিক নলেজ থেকে আসতেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর একটা হচ্ছে যে সেন্টেন্স বেস, অর্থাৎ প্রিপোজিশনটা আসলে ওই সেন্টেন্সের জন্য কোন প্রিপোজিশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেইটার ক্ষেত্রে আমরা হলো এই প্রিপোজিশনগুলো ব্যবহার করে থাকি। অর্থাৎ বেসিক নলেজ, অর্থাৎ মিনিং বেস, এইটার ক্ষেত্রে আমরা অনেক সময় বলতে পারি যেটা হলো মিনিং বেস। অর্থাৎ মিনিং বেস, এই তিনটা ক্যাটাগরিতে বেসিক নলেজ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং মিনিং বেস, এই তিনটার উপর ভিত্তি করে কিন্তু তোমার প্রিপোজিশন থেকে তোমার একাডেমিক লাইফে অথবা অ্যাডমিশনে যে কোনো জায়গায় কিন্তু কোয়েশ্চেন আসে। সো তোমাদের কাছে কোঅর্ডিয়ালি রিকোয়েস্ট
যে তোমরা অবশ্যই দেখবে এবং প্র্যাকটিস করবে। সো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।